শত সহস্র যুবক যুবতীর তাজা রক্তের বিনিময়ে এসেছিল ভারতের স্বাধীনতা। তাদের কজনেরই নাম আমরা জানি, অথচ যাদের নাম জানি না তাদের অমর বলিদান ছাড়া ভারতের স্বাধীনতা প্রাপ্তি অসম্ভব ছিল। এই সমস্ত অজানা অখ্যাত বিপ্লবীরা ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে উপেক্ষিত। তেমনই একজন বিপ্লবী ছিলেন নীরা আর্য, যার সম্পর্কে বিশেষ কিছুই কোথাও লেখা হয়নি, ছবিও নেই একটি দুটি ছাড়া। অথচ এই বীরাঙ্গনার আত্মত্যাগের কাহিনী শুনলে শিউরে উঠতে হয়। এক নারী দেশের স্বাধীনতার জন্য সর্বসুখ বিসর্জন দিতে পারে, দেশের স্বার্থে নির্মম হয়ে উঠতে পারে, তার সবথেকে বড় উদাহরণ বুঝেছিল বীরাঙ্গনা নীরা আর্য। পরাধীন ভারতে ব্রিটিশ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল একজন ব্যক্তি, যেই ব্যক্তিটির হাত ধরে ভারতের স্বাধীনতা এসেছিল। ইনি আবেদন নিবেদনের ধার ধারতেন না, কোনো অহিংস আন্দোলনের প্রতিও তার আস্থা ছিল না। তার বদলে বোমা গুলি বন্দুক নিয়ে সরাসরি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন। তিনি দেশের মানুষগুলোকেও খেপিয়ে তুলেছিলেন যেন। এই লোকগুলোর মধ্যে অবশ্য জয়রঞ্জনের মতো লোকও ছিল, যারা ব্রিটিশ সেনায় নিশ্চিত চাকরি করত। দেখতে দেখতে অফিসারের র্যাঙ্কও জুটে গিয়েছিল। ঝকঝকে উঠতি আর চকচকে অস্ত্র, সঙ্গে মোটা বেতন, আরামের কমতি নেই। আর এই মানুষটাকে মারতে পারলে এবার তার পদোন্নতি আটকানোর কেউ ছিল না। এইসব ভাবতে গিয়েই হয়তো জয়শঙ্করের নিশানাটা একটু সরে গিয়েছিল। গুলিটা ছুড়ল ঠিকই, কিন্তু একটুর জন্য যেন লক্ষ্যে বিঁধল না। যাকে মারার জন্য বন্দুকে তাক করেছিল সেই ইংরেজ সেনাবাহিনীর পদস্থ অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাস, তিনি আর কেউ নন, ব্রিটিশ বাহিনীর ত্রাস খোদ নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে নেতাজির বদলে নেতাজির গাড়ির চালককে ফুঁড়ে দিয়ে বেরিয়ে গেল গুলিটা। দ্রুত পরের গুলিটা করার জন্য ট্রিগারে হাত রেখেছিলেন জয়রঞ্জন, কিন্তু তার আগেই তার চোখের সামনেটা অন্ধকার হয়ে উঠল। পেটের কাছটা কেমন ভেজা ভেজা ঠেকছে যেন, সঙ্গে অসহ্য যন্ত্রণা। বন্ধ হয়ে আসা দু চোখের সামনে খুব পরিচিত একটা মুখ দেখতে পেলেন তিনি। এই পরিচিত তরুণীর মুখ আর কারোর নয়, তার স্ত্রী নীরার। তারপরেই আছড়ে পড়ল মাটিতে তার দেহটা, রক্তে ভিজে গেল জায়গাটা। আর কঠিন মুখে সেনা অফিসারের পেটে বিধিয়ে দেওয়া বেয়নেটটা বের করে নিলেন নীরা আর্য। রক্ত ছিটকে এসে লেগেছে তার হাতে। নির্বিকার মুখে হাতটা মুছে নিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্টের এই সদস্যা। তার মুখ দেখে আজ পাওয়া শক্ত যে তার মনের মধ্যে তখন কি তোলপাড় চলছে, কিন্তু নেতাজি জানেন এই মাত্র নিজের হাতে নিজের সিঁদুর মুছে ফেলেছেন এই নারী। ইংরেজ সেনার যে অফিসারটিকে এই বীরাঙ্গনা নিজের হাতে তখন খুন করলেন, এই অফিসার আসলে তার নিজেরই স্বামী। অভিভূত সুভাষ সেদিন তার নাম দিলেন নাগিনী। রাজনীতির ভাষায় তিনি গুপ্তচর। হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর ছিলেন নীরা আর্য। 26শে জুলাই মৃত্যু হয় ভারতের প্রথম মহিলা গুপ্তচর নীরা আর্যর। নীরা আর্য ছিলেন সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ রানী লক্ষ্মীবাঈ রেজিমেন্টের মহিলা শাখার সৈনিক। উত্তরপ্রদেশের বাগপতের খেঁকড়ায় 1902 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন নীরা। কলকাতায় ছিল তার বাবার ব্যবসা। ছোটবেলায় তিনি পড়াশোনা করতেন কলকাতাতে। বাংলা, ইংরেজি ও সংস্কৃত সহ বিভিন্ন ভাষা শেখেন তিনি কলকাতাতে। নীরা আর্যর পরিবার ব্রিটিশদের দ্বারা প্রভাবিত ছিল। ব্রিটিশ ভারতের একজন সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে বিয়ে হয় নীরার। নীরা আর্য যতটা পরিমাণ ব্রিটিশ বিরোধী ছিলেন, ঠিক ততটাই ব্রিটিশদের অনুগত ছিল তার স্বামী। পরবর্তী জীবনে নীরা আর্য তার আত্মকথা হিন্দ পকেট বুক লিখেছিলেন, যেখানে লিখেছিলেন তারা চুল ছেটে ছেলেদের পোশাক পরে বিভিন্ন কাজের অছিলায় ব্রিটিশ অফিসারদের বাড়ি ও সেনা শিবিরে প্রবেশ করত, তথ্য সংগ্রহ করত বিভিন্ন রকম, তারপর সেই তথ্যগুলোকে পাঠিয়ে দিত নেতাজির কাছে। কখনো কখনো তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হাতবদল করতে হতো। বলে দেওয়া হতো কোনোভাবেই যেন নথিগুলো ব্রিটিশদের হাতে পড়ে না যায়। ধরা পড়ার যদি সম্ভাবনা থাকে প্রথমে নথিগুলোকে পুড়িয়ে দিতে হবে, তারপর পিস্তল চালিয়ে করতে হবে আত্মহত্যা। কঠোরভাবে এই আদেশ মেনে চলতেন ঝাঁসি রেজিমেন্টের গোয়েন্দারা। বাংলা, হিন্দি ও ইংরেজি জানা ডাকাবুকো মেয়ে ছিল নীরা। সম্ভবত ব্যবসায়িক স্বার্থের তাগিদে সেট ছকবুমল অর্থাৎ নীরার বাবা বিয়ে দিয়েছিলেন তাকে
ব্রিটিশ পুলিশের গোয়েন্দা অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে, যিনি মনে করতেন দেশের যা কিছু ভালো হয়েছে বা হচ্ছে বা হবে তার কৃতিত্ব ব্রিটিশদের। নীরা মানতেন না স্বামীর কথা। নীরা ছিলেন চরম জাতীয়তাবাদী। বিয়ের আগে লুকিয়ে দাদার সঙ্গে যোগ দিয়েছিলেন নানা আন্দোলনে, ফলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আদর্শগত পার্থক্য ছিল। নীরা মনে হয়েছিল বাবার কথা শুনে তিনি বিয়েটা না করলেই পারতেন, তাহলে বাঙালি যুবক যুবতীদের মতো দেশের আহ্বানে ঝাঁপিয়ে পড়তে পারতেন। তবুও বাবার মুখ চেয়ে করে চলছিলেন ব্রিটিশ ভক্ত স্বামীর সংসার। বেশ কিছু বছর সংসার করার পরে যখন নীরা শুনতে পেলেন তার দাদা বসন্ত কুমার যোগ দিয়েছেন আজাদ হিন্দ ফৌজে, তখন নিজেকে কিছুতেই তিনি ধরে রাখতে পারেননি। দুঃসহ সংসারের বেড়ি পা থেকে খুলে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার যুদ্ধে। যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টে। আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর ছিলেন তিনি। আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টের তখন নেতৃত্ব দিতেন লক্ষ্মী সাইগাল। দক্ষিণ এশিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে 1943 সালে গড়ে উঠেছিল এই রেজিমেন্ট। ট্রেনিং ক্যাম্প ছিল সিঙ্গাপুরে, রেঙ্গুনে ও ব্যাংককে। রেজিমেন্টের ক্যাডারদের কিন্তু শিখতে হতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, বায়োনেট চালানো, মাইন পাতা, গ্রেনেড ছোড়া, মার্শাল আর্ট। উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্যাডারদের কিন্তু বার্মার জঙ্গলে পাঠানো হতো। আজাদ হিন্দ ফৌজ ছিল শক্তিশালী গোয়েন্দা বিভাগ। এই বিভাগের ছিলেন ঝাঁসি রেজিমেন্টের ক্যাডাররা, যার সূচনা হয়েছিল নীরা আর্যকে দিয়ে। সম্ভবত তিনিই ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গোয়েন্দা। তিনি ছাড়া গোয়েন্দা বিভাগে ছিলেন সরস্বতী রাজামানি, মান্যবতী আর্য, দুর্গা মল্ল গোর্খা ও আরও অনেক বীরাঙ্গনা। ফাঁসির দড়ি যাদের কাছে ছিল জয়ের মালা, সেই দুঃসাহসী অভিযান করতে গিয়ে সামান্য অসতর্ক হওয়ায় ব্রিটিশদের হাতে ধরা পড়ে যান দুর্গা মল্ল গোর্খা। আত্মহত্যা করার সুযোগটুকুও তিনি সেদিন পাননি। নেতাজির হদিশ পাওয়ার জন্য দুর্গার উপর অমানসিক অত্যাচার শুরু করেছিল ব্রিটিশরা। তাদের কবল থেকে দুর্গাকে উদ্ধার করার জন্য এক দুঃসাহসী অভিযানের সিদ্ধান্ত নেয় নীরা ও সরস্বতী রাজামানি। বৃহন্নলা সেজে তারা ঢুকে পড়েছিল ব্রিটিশদের শিবিরে, যেখানে বন্দি করে রাখা হয়েছিল দুর্গাকে। নেচে গিয়ে ব্রিটিশ অফিসারদের বিশ্বাস অর্জন করেছিল দুই বীরাঙ্গনা। সুযোগ বুঝে অফিসারদের সুরার গ্লাসে মিশিয়ে দিয়েছিল আফিম। অফিসারেরা নেশার আচ্ছন্ন হয়ে যাওয়ার পরে বন্দি দুর্গাকে শেকলমুক্ত করে তারা নিয়ে এসেছিল সেনা ছাউনির বাইরে। তিনজনকে তখন দেখে ফেলে এক সেনা, গুলি চালিয়ে দেয়। গুলি গিয়ে লাগে সরস্বতী রাজামানির পায়ে। রক্তাক্ত সরস্বতীকে নিয়ে নীরা ও দুর্গা হারিয়ে গিয়েছিল বিপদ সংকুল অরণ্যের গভীরে। তারা জানতেন কিছুক্ষণ পরেই অরণ্য জুড়ে শুরু হবে চিরুনি তল্লাশি, তাই ঘন অরণ্যের মধ্যে থাকা একটি উঁচু গাছে উঠে পড়েছিলেন তারা। কয়েক ঘন্টা পরে কানে ভেসে এসেছিল ব্রিটিশ সেনাবাহিনীর জঙ্গল তলপাড় করার আওয়াজ। কিন্তু গুলি খাওয়া এক নারী যে তার দুই সঙ্গীকে নিয়ে উঁচু গাছের ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকতে পারে, সেটা কল্পনাও করতে পারেনি তখন ব্রিটিশরা। তাই সেই সময় হতাশ হয়ে ফিরে গিয়েছিল তারা ছাউনিতে। গাছের উপর নীরাদের কেটেছিল 3 দিন। এই 3 দিন তারা না খেয়েছিলেন, না ঘুমিয়েছিলেন। তবে নীরা ও দুর্গার থেকে সব থেকে বেশি চিন্তা ছিল সরস্বতীকে নিয়ে, কারণ তার পায়ের ক্ষত ক্রমশ বিষিয়ে উঠছিল। বাধ্য হয়ে 3 দিন পর তারা গাছ থেকে নেমে পড়লেন। দুর্গম অরণ্য ছিল পথ হারানোর সম্ভাবনা, কিন্তু তাদের তিনজনেরই নেওয়া ছিল অরণ্য যুদ্ধের প্রশিক্ষণ। তাই তারা জানতেন অরণ্যে পথ হারালে কিভাবে তা সহজে খুঁজে নিতে হয়। কয়েকদিন পর 3 বীরাঙ্গনা এসে পৌঁছলেন আজাদ হিন্দ ফৌজের গোপন ক্যাম্পে। ঝর্ণার জল ও বুনো ফল ছাড়া এই কদিন কিছুই পেটে পড়েনি তাদের। ক্যাম্পে ফেরার পর শুরু হয়েছিল সরস্বতীর চিকিৎসা। সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। এই দুঃসাহসী অভিযানের জন্য নীরা সরস্বতী পুরস্কৃত হয়েছিলেন নেতাজির কাছে। সরস্বতী রাজামানি হয়েছিলেন ঝাঁসি রেজিমেন্টের লেফটেন্যান্ট ও নীরা হয়েছিলেন ক্যাপ্টেন। স্ত্রী ঝাঁসি রেজিমেন্টে যোগ দিয়েছে জানতে পেরে খুশি হয়েছিলেন তার স্বামী, কারণ তার উপর ব্রিটিশ সরকার একটি গুরুত্ব দায়িত্ব দিয়েছিল, নেতাজির উপর গোয়েন্দাগিরি করা ও সুযোগ পেলে তাকে হত্যা করা। কিন্তু কার্যত তা ছিল অসম্ভব, কারণ নেতাজি তখন দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়াতেন। বিভিন্ন সময় তার স্থান বদল হতো। শ্রীকান্ত বুঝেছিলেন যদি নীরাকে নজরবন্দি করা যায় তাহলেই পৌঁছানো যাবে নেতাজির কাছে। সম্ভবত এভাবেই শ্রীকান্ত জয়শঙ্কর দাস খোঁজ পেয়ে গেছিল নেতাজির, কারণ 1943 সালে পরপর ঘটেছিল 2টি ঘটনা, যে 2টি ঘটনার মধ্যে যোগসূত্র থাকাটা অস্বাভাবিক নয়। মালয় রাজার উপহার দেওয়া 12 সিলিন্ডারের গাড়িতে করে বর্মার অরণ্য পথে সফর করছিলেন নেতাজি।
চালকের আসনে ছিলেন নেতাজির বিশ্বস্ত সঙ্গী ও দেহরক্ষী নিজামুদ্দিন, যাকে নেতাজি কর্নেল উপাধি দিয়েছিলেন। 2016 সালে টেলিগ্রাম পত্রিকাকে ঘটনাটির বিবরণ দেন কর্নেল নিজামুদ্দিন। নেতাজিকে নিয়ে অরণ্য পথে ঘোরার সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে একটি বন্দুকের নল। কেউ একজন ঝাঁপিয়ে পড়ল নেতাজির সামনে। 3টে বুলেটের আঘাতে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখি নেতাজি আমার পাশে দাঁড়িয়ে আছেন। ক্যাপ্টেন লক্ষ্মী সাহগাল আমার শরীর থেকে বুলেট বের করছেন। কিছুটা ভাগ্যের জোরেই সেদিন বেঁচে গিয়েছিলেন নেতাজি। তবে এরপরেই ঘটেছিল দ্বিতীয় ঘটনাটি। স্বামী শ্রীকান্ত জয়শঙ্কর দাসকে বেয়োনেট বা মতান্তরে ছুরি দিয়ে হত্যা করেছিলেন নীরা আর্য। সম্ভবত তার কাছে আজাদ হিন্দ বাহিনীর গোয়েন্দা সূত্রের খবর এসেছিল নেতাজিকে হত্যা করার চক্রান্তের দায়িত্ব তার স্বামীকেই দিয়েছে ব্রিটিশরা। দেশদ্রোহী স্বামীকে যোগ্য শাস্তি দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন নীরা। নেতাজিকে বাজাতে নিজের হাতেই নিজের সিঁদুর মুছে দিয়েছিলেন। স্বামীকে হত্যা করার সময় একটু হাত কাঁপেনি তার। এই ঘটনার পর নীরা আর্যের নাম হয়ে গিয়েছিল নীরা নাগিনী। দক্ষিণ এশিয়ার অক্ষশক্তির পরাজয়ের পরে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল আজাদ হিন্দ ফৌজ। মিত্র শক্তির হাতে ধরা পড়েছিল আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সেনানী। তাদের একটি বড় অংশকে ফিরিয়ে আনা হয়েছিল ভারতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে লালকেল্লায় শুরু হয়েছিল সেনানীদের বিচার। তাদের মধ্যে নীরা আর্যও ছিলেন। লালকেল্লায় বিচার চলেছিল 1945 সালের নভেম্বর থেকে 1946 সালের মে মাস পর্যন্ত। বেশিরভাগ সেনানী মুক্তি পেলেও মুক্তি পাননি নীরা। ব্রিটিশ বাহিনীর বিশ্বস্ত অফিসার শ্রীকান্ত জয়শঙ্কর দাসকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল নীরাকে। দণ্ড ঘোষণার পর নীরাকে প্রথমে পাঠানো হয়েছিল কলকাতার কারাগারে। সেখান থেকে জাহাজে করে নীরাকে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামানে। তার জীবনের এই অধ্যায় পরবর্তীকালে লিখে গিয়েছেন তিনি নিজের আত্মকথায়। 1969 সালে আত্মকথাটি প্রকাশ করেছিল হিন্দ পকেট বুকস। আন্দামানের সেলুলার জেলে নীরার অভিজ্ঞতার কথা শুনলে শিউরে উঠতে হয়। ফুটতে থাকে শিরা ও ধমনীর মধ্যে ছুটতে থাকা রক্ত। কলকাতা থেকে আন্দামানের সেলুলার জেলে নিয়ে যাওয়ার পরে নীরা আর্যকে রাখা হয়েছিল ছোট্ট একটা কুঠুরিতে। পাশের কুঠুরিগুলোতে ছিলেন মহিলা রাজনৈতিক বন্দীরা, তারাও ছিলেন মুক্ত। কিন্তু বন্য জন্তুর মতো প্রথম দিন থেকে এই কুঠুরিতে বেঁধে রাখা হয়েছিল নীরাকে। গলায় বাঁধা ছিল চেন, পায়ে হাতে পরানো ছিল শেকল। নীরাকে কিছু খেতেও দেওয়া হয়নি প্রথম দিন, মাদুর কম্বলও দেওয়া হয়নি। কুঠুরির কনকনে ঠান্ডা মেঝেতে ঘুমিয়ে পড়েছিলেন পরিশ্রান্ত নীরা। মাঝরাতে এক প্রহরী কুঠুরিতে ঢুকে তার গায়ের উপর 2টো কম্বল ছুঁড়ে মেরেছিল। সকালবেলায় জুটেছিল প্রথম খাবার, খেতে দেওয়া হয়েছিল ফুটন্ত খিচুড়ি। এরপর একজন কামারকে নিয়ে আসা হয়েছিল কুঠুরিতে তাকে নিয়ে ঢুকেছিল ব্রিটিশ জেলার। কামার কাটতে শুরু করেছিল হাতের বেড়ি। হাতের চামড়া কেটে উঠে এসেছিল সেদিন। নীরা বুঝতে পেরেছিলেন ইচ্ছা করেই তাকে আঘাত করছে প্রভুভক্ত ভারতীয় কামার। তবু যন্ত্রণা সহ্য করছিলেন দাঁতে দাঁত চেপে। কিন্তু পায়ের বেড়ি কাটতে গিয়ে পায়ের হাড়ে হাতুড়ি মারতে শুরু করেছিল কামার। সেদিন চিৎকার করে উঠেছিলেন নীরা, তুমি অন্ধ, পায়ে হাতুড়ি মারছ কেন? তখন উত্তরে বলেছিল, দরকার হলে তোমাকে হাতুড়িও মারতে পারি, তুমি কিছুই করতে পারবে না। রাগে ফুঁসতে ফুঁসতে সেদিন নীরা বলেছিল, আমি জানি আমি তোমাদের কৃতদাস, তোমরা যা খুশি করতে পারো আমাকে নিয়ে। এরপর একদলা থুতু কামারের মুখে ছুঁড়ে দিয়ে নীরা বলেছিলেন, প্রথমে মেয়েদের সম্মান করতে শেখো। ঘটনাটি সেদিন উপভোগ করেছিলেন জেলার। এগিয়ে এসে বলেছিলেন, নেতাজি কোথায় সেটা বলে দাও, আমরা তোমায় ছেড়ে দেব। ভাবলে হীন মুখে নীরা বলেছিল, সারা বিশ্ব জানে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। উত্তেজিত জেলার সেদিন বলেছিল, তুমি মিথ্যে কথা বলছো, সুভাষচন্দ্র বোস এখনো জীবিত আমরা জানি। মাথা উঁচু করে নীরা সেদিন সগর্বে বলেছিলেন, হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন আমার বুকে। ক্রোধে উন্মত্ত জেলার সেদিন বলেছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস যদি তোমার বুকে থাকে তাহলে সেখান থেকে আমরা তোমাকে বের করে আনব। এরপরে জেলারের অমানসিক অত্যাচার শুরু হয়েছিল। ছিঁড়ে দিয়েছিল জামা এবং কামার পেয়ে বাক্স থেকে বার করতে বলেছিল ব্রেস্ট রিপার, নারীদের উপর অত্যাচার করার মধ্যযুগীয় যন্ত্র। এটাই শেষ নয়, এরপরেও সেলুলার জেলে আরও পাশবিক অত্যাচার সহ্য করতে হয়েছিল নীরাকে। সারা শরীর হয়ে গিয়েছিল ক্ষতবিক্ষত, তবুও আহত নাগনির মনে ডানা মেলত একটাই স্বপ্ন, স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখবেন। আত্মত্যাগের সম্মান দেয়নি দেশ। নীরা আন্দামানে আসার 1 বছর পরে স্বাধীন হয়ে গিয়েছিল ভারত, মুক্তি পেয়েছিলেন নীরা, কিন্তু তার আত্মত্যাগের সম্মান দেয়নি দেশ।
অভিমানে সাধারণের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন অসাধারণ নীরা। বহু দশক পরে নীরা আর্যকে খুঁজে পাওয়া গিয়েছিল হায়দ্রাবাদের ফালকনুমা এলাকায়। স্বাধীন ভারতে ফুল বেচে পেট চালাতেন তিনি। থাকতেন বস্তির একটি চালাঘরে। বস্তির লোকেরা তাকে ডাকতেন পেডাম্মা বা ঠাকুমা বলে। পরবর্তীকালে তার পরিচয় জানার পরে তাকে সরকারি পেনশন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবটি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন নীরা। সকলের অলক্ষ্যে 1998 সালে 26শে জুলাই হায়দ্রাবাদের উসমানিয়া হাসপাতালে প্রয়াত হন 96 বছরের বীরাঙ্গনা নীরা আর্য। না রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়নি তার, জোটেনি জ্ঞান স্যালুটও। এক সহৃদয় সাংবাদিক তার শেষকৃত্য করেছিলেন। তিনিই দিয়েছিলেন ফুলের মালা, ফেলেছিলেন দুফোঁটা চোখের জল। মৃত্যুর কয়েক বছর আগে যে কুঁড়ে ঘরে নীরা থাকতেন সেটিও গুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সেটি দাঁড়িয়েছিল নাকি সরকারি জমির উপর। সেদিন নীরা হয়তো বুঝতে পেরেছিলেন যে মাটির জন্য তিনি রক্ত ঝরিয়েছেন সেই মাটি হয়তো তার নিজের ছিল না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।